মাহমুদুল্লাহ রিয়াদকে নাকি একটা প্রস্তাব দেওয়া হয়েছিল বিসিবির পক্ষ থেকে এবং সেটা তিনি অ্যাকসেপ্ট করেননি। আসলে এরকম কোনো বিষয় ছিল? আসলে উনি অ্যাকসেপ্ট করেন না। ও তার কথা হচ্ছে যে আমি আরো কয়দিন খেলবো, তারপরে ও আরো কয়দিন লোকাল লিগ খেলতে চাই। তো আমার সাথে নিজে কথা হয়েছে, লোকাল লিগ খেলার কেরিয়ার শেষ হলে স্টার্ট হবে। আর ম্যাচ রেফারি তো ডিউরিং প্লেইং কেরিয়ার ইউ ক্যানট ডু ইট। সো সেই জন্য সে আসেনি এই কোর্স। আপনি যে সৈকত ভাই রাহুল ভাইয়ের কথা বললেন, সৈকত ভাই তখন রেগুলার বেসিসে মানে বড় বড় সিরিজ গুলো করছে। হোয়াট অ্যাবাউট রাহুল ভাই? রাহুল ভাইকে নিয়ে আপনাদের ফার্দার পরিকল্পনাটা কি? মানে একটা ইন্টারন্যাশনালি, আসলে লোকালি তো লিগগুলো করছেই, বাট ইন্টারন্যাশনালি আসলে ইন্টারন্যাশনালি হয় কি যে এটা আমাদের হাতে নেই। তো আর আমি যেহেতু আইসিসি যখন চাকরি করতাম তখন যত রিজিওনাল টুর্নামেন্টগুলো খেলা হতো আইসিসির পাথওয়েগুলো, সেখানে রাহুল এবং শিপার ভাই এবং আমাদের আম্পায়াররা যেত, সেখানে দেখেছি তাদের যে ফিডব্যাকগুলো দেওয়া হতো আইসিসিতে এবং সেগুলো ক্রিকেট অপারেশনসে গেলেও আমার সাথে শেয়ার করতো। দে আর ডুইং এক্সট্রিমলি ওয়েল এবং খুব ভালো করতো এবং করেছে। তবে রাহুল এবং শিপার ভাই দুজনই ভালো করছে। তবে রাহুলের যেটা নেক্সট স্টেজে যাওয়ার যে জায়গাটা, সেটা সম্পূর্ণ ক্রিকেট অপারেশন আইসিসির উপর নির্ভর করছে। আচ্ছা রাহুল ভাই, আরেকটা ব্যাপার যে আপনি কিছু প্ল্যানসের কথা বলেছিলেন, ট্রিপল সেঞ্চুরি প্ল্যান থেকে শুরু করে। সো ওই জায়গা থেকে আফগানিস্তানের ক্রিকেট বোর্ড বা কাঠামোকে বদলানোর ক্ষেত্রে আপনার কিছু ইনসাইটস বা ইনপুট ছিল, যেমন প্রথম শ্রেণী ক্রিকেটে 40 এভারেজ না হলে তাকে বিবেচনা করা যাবে না, স্ট্রাইক রেট 130 অ্যাপ্লিকেশনসটা আমরা কবে দেবো ভাই? ট্রিপল সেঞ্চুরিটা শুধু এটা আমাদের বাংলাদেশের প্রোগ্রাম, আফগানিস্তানের প্রোগ্রাম না। তো আফগানিস্তানে যেটা যেহেতু আমরা আইসিসিতে কাজ করতাম এবং আফগানিস্তানের ডোমেস্টিক ক্রিকেটে আমরা ইন্টারফেয়ার করতাম না, তবে তারা আমাদের কাছে এসে তারা জানতে চাইতো যে কিভাবে একটা এমার্জিং টিম, কিভাবে একটা হাই পারফরমেন্স টিম, মেনলি আমি হাই পারফরমেন্স টিমকে হেল্প করতাম, এবং কিভাবে হাই পারফরমেন্স থেকে ন্যাশনাল টিমে যাবে। সেখানে তাদের সিলেকশনে একটু ক্রাইটেরিয়া ছিল, যেটা আপনি মেনশন করলেন। সেই ক্রাইটেরিয়া তারা অত্যন্ত মানে স্ট্রংলি ফলো করে। এবং আমরা এই মুহূর্তে আমাদের যে ব্যাক টু ব্যাক কিছু সিরিজ ছিল, তো এগুলো সিরিজ শেষ হলো, আমরা এখন বসবো সবাই বসে। আমাদের এর সামনে এশিয়া কাপ আছে এবং বিভিন্ন আমাদের টি-20 আইসিসি বিশ্বকাপ আছে। তো তার আগে আমরা হয় কি বড় বড় চেঞ্জ আনতে গেলে একটা রিস্ক থাকে, একটা সিস্টেমের মধ্যে সবাই খেলতে থাকে। এখন পর্যন্ত আমি বিং প্রেসিডেন্ট, ফাইন ভাই এখানে ক্রিকেট অপারেশনসের হেড আছে, কখনো আমি ইন্টারফেয়ার করিনি এখনো। এবং যা সাফল্য এসছে, সমস্ত সাফল্য খেলোয়াড়দের সাফল্য এবং কোচদের সাফল্য যারা এখানে কাজ করেছে। তবে এখানে বেশ কিছু জায়গা আছে সেখানে ফিক্স করলে হয়তো আমাদের প্লেয়াররা টিম আরো ভালো করতে পারবে, এবং সেই ব্যাপারে আমরা অবশ্যই 100%। শুধু তাই না, সিলেকশন প্রসেস একটা থাকা উচিত, তারপরে প্লেয়ারদের খেলার সুযোগ দেওয়ার একটা প্রসেস থাকা উচিত। সেই প্রসেস, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমেই তাদের পারফরমেন্স করতে হবে। কেননা ওইটা যদি না থাকে তাহলে উই উইল লুজ আওয়ার ডাইরেকশন। আরেকটা ব্যাপার, এশিয়া কাপের ফার্স্ট ম্যাচের আগে বাংলাদেশের এই মুহূর্তের যে শিডিউলটা দেখতেছি, ইন্টারন্যাশনাল ম্যাচে প্রায় হচ্ছে 1.5 মাসের একটা ব্রেকের মতো। মানে শ্রীলঙ্কার বিপক্ষে ভালো করার পর পাকিস্তানের বিপক্ষেও বাংলাদেশ ভালো করেছে, কারণ ওই মোমেন্টামটা কিন্তু শিফট হয়েছে। তো এই যে মাঝের ব্রেকটার মাঝখানে আপনারা ইন্টারন্যাশনাল কোনো ক্রিকেট রাখার চেষ্টা করবেন কিনা? কারণ এশিয়া কাপ একটা প্রাইডের জায়গা, প্রেস্টিজের জায়গা। বাংলাদেশ টি-20 ফরম্যাটের ফাইনালে খেলেছিল, আমার যতদূর মনে আছে। তো এই জায়গাটা আপনারা 1.5 মাসের ব্রেকই রাখবেন নাকি আসলে খেলা রাখবেন? এটা আমি পাস করে দিচ্ছি ফাইম ভাইকে, ফাইম ভাই ভালো বলতে পারবেন না। এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে, কারণ বেশিরভাগই দেশ অলরেডি তাদের প্রি স্কেডিউল প্রোগ্রাম আছে। আমাদের এখানে তো ভারতে আসার কথা ছিল, কাউন্টিং অন দ্যাট যে ওটা খেলে